গুড আফটারনুন আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বেশ কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তার কারণ হলো যে একটু রাতে করে বাড়ি ফেরা হয়ে যাচ্ছিল এবং তার জন্য ভিডিও তো ডিউরেশান ধরুন 10 to 12 আওয়ার্স, তো সেখান থেকে 4 আওয়ার্স যদি বেরিয়ে যায় তাহলে বাকি ভিডিও দেখবার এবং বোঝবার জন্য যে আওয়ার বাকিতে পড়ে থাকে সেটা অনেক কম পড়ে থাকে। যাই হোক, এটা একটা পার্সোনাল ইস্যু হয়ে গেছে এই কদিন ধরে, এবং মার্কেটটাও সেভাবে আমার দেখা হয়ে ওঠেনি। তার জন্য মার্কেট সম্পর্কে যে আইডিয়া, যে রিসার্চ করা হয় সেটা করা হয়ে ওঠেনি, তার জন্য ভিডিও দেওয়া পসিবল হয়নি। যাই হোক, তার জন্য খুব দুঃখিত, কিন্তু চেষ্টা করবো এবার থেকে রেগুলার ওয়েতে আপনাদের জন্য ভিডিও দেওয়া যেতে পারে স্টক মার্কেট রিলেটেড, রাইট? যাই হোক, মার্কেটের যা সিচুয়েশান, প্রায় টপ লেভেল থেকে লাস্ট মান্থের কথা বলছি, ধরুন আপনি মার্চের সিরিজ দেখেন, তাহলে মার্চের সিরিজে টপ লেভেল থেকে প্রায় 1600-1800 পয়েন্ট তলার দিকে পড়েছিল ফেব্রুয়ারি সিরিজের পর। মার্চের সিরিজে মিড মার্চ পর্যন্ত, তারপর সাডেনলি প্রত্যেক দিন 150-200 পয়েন্ট করে র্যালি করে একটা জায়গাতে উঠে মোটামুটি 23,600 লেভেলের কাছাকাছি যে মার্চের সিরিজটা হয় সেটা শেষ হয়েছে। দেখুন, সিচুয়েশান একটু বোঝা দরকার। মার্কেটে ধরুন 4 রকমের লোকজন কাজ করে। একটা হচ্ছে আমার আপনার মতো রিটেলার, 2 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটাকে আমরা ডিআইআই বলি, আর একটা প্লেয়ার হচ্ছে প্রো নামের আর একটা প্লেয়ার। এগুলো হচ্ছে একটা কমিউনিটি। আর একটা কমিউনিটি হচ্ছে এফআইআই। আমাদের যারা রিটেলার থাকে তারা স্ক্যাটার্ড থাকে, কোনো পার্টিকুলারলি একটা ডিসিশান একসাথে নিতে পারে না। তাহলে রিটেলারদের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলো মার্কেটের ডিরেকশান দেখে আর বুঝে একটা প্রেডিকশান নিয়ে কাজ হয়। এটা পুরোপুরি এটা একটা পুরোপুরি একটা মাইন্ড গেম। কীভাবে মাইন্ডকে ম্যানিপুলেট করা হয় সেটা একটু বোঝা দরকার আছে। যখনই মার্কেট 23,800 850 কাছাকাছি চলে গেছিলো লাস্ট 3-4 ডেজ আগে, তখন মনে হয়েছিল যে সব বোধহয় ঠিক হয়ে গেছে, তাহলে আমরা এবার স্টক, অ্যাকচুয়ালি যারা রিটেলার শুধুমাত্র যে অপশানে কাজ করে তা তো নয়, স্টকের মধ্যে মেনলি কাজ করে। তো বিগ প্লেয়াররা যেরকম এফআইআই দিনের পর দিন পর 4,000, 5,000, 8,000, 9,000 কোটি টাকা বাই করছে স্টকে। তার কারণ হচ্ছে যখন আপনার মার্চের যে এক্সপায়ারি হওয়ার কথা থাকে, সেই এক্সপায়ারিতে কিছু ক্যালকুলেশন থাকে। প্রত্যেকটা নিফটি 50 যে সমস্ত স্টক থাকে তাদের প্রত্যেকটা এক্সপায়ার্ড হয় মান্থলি, এবং তার কিছু বেসিক পয়েন্টস থাকে অপশান অ্যান্ড ফিউচারে। তো সেই পয়েন্টসগুলোকে গেইন করা ইম্পর্টেন্ট হয়ে পড়ে, এবং রিটেলাররা বড় প্লেয়ার যারা রয়েছে, ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে, তাদের কাছে হিউজ অ্যামাউন্ট মানি সবসময় লিকুইড ফরম্যাটে থাকে। এবার ধরুন কোনো একটা, এবং 2 নম্বর ব্যাপার, যেরকম মানি লিকুইড ফরম্যাটে থাকে আর স্টকও লিকুইড ফরম্যাটে থাকে, স্টক ফরম্যাটে থাকে। এবার ধরুন আপনি স্টক বিক্রি করতে থাকছেন, বিক্রি করতে করতে মার্কেট তলার দিকে পড়ে যাচ্ছে, বিক্রি করতে করতে যখন রিটেলার যারা রয়েছেন তারাও বুঝছেন এবার যে মার্কেট তলার দিকে যাবে, তখন কি করা হচ্ছে, তারাও বিক্রি করা শুরু করলো স্টক। অটোমেটিক্যালি স্টকের দাম পড়তে থাকছে,
10%, 20%, 30% ডাউন হয়ে যাচ্ছে টপ লেভেল থেকে। সেই সময় আস্তে আস্তে এবার এফআইআই কেনা শুরু করলো। যেই এফআইআই কেনা শুরু করলো, প্রো, ডিআইআই এরাও কেনা শুরু করে দিল। যেই কেনা শুরু করে দিল তখন এই স্টকগুলো আস্তে 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 উপরের দিকে বাড়তে থাকছে ভ্যালু। ধরুন আমি এই সিম্পল একটা স্টকের কথা বলছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার, ঠিক আছে? ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার চলছে 130, 140-তে। সেই সময় কি করলো আপনার যারা এফআইআই, তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে স্টেকটা রয়েছে সেটা হালকা করা শুরু করে দিল। যেই হালকা করা শুরু করে দিল 140 থেকে ওরা পড়ে গেল ধরুন 120-র কাছাকাছি। যেই 120 পড়ছে, এবার যারা রিটেলার রয়েছে তারা কি করলো, সেই সময় বুঝলো যে এখান থেকে আর কিছু এখন যা লাভ রয়েছে তার থেকে বেশি লাভ আর করা পসিবল না। সে কিন্তু আর 140-তে বিক্রি করছে না, সে বিক্রি করছে 120-তে এসে। ইম্পর্টেন্ট জিনিসটা বোঝার চেষ্টা করুন, 120-তে এসে বিক্রি করছে। এবার 120 থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টক আস্তে 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 পড়তে পড়তে এবং রিটেলাররা বিক্রি করতেই থাকছে। তখন কিন্তু এফআইআই তাদের যে স্টেক রয়েছে সেটা যতটা বিক্রি করে দিয়েছে এবং চুপচাপ বসে রয়েছে। চলে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 80 রুপিস, রাইট? যেই 80 টাকাতে চলে এলো তখনও কিন্তু আপনার ইয়েরা বিক্রি করে যাচ্ছে, যারা আমাদের মতো রিটেলার রয়েছে। তখন এফআইআই কেনা শুরু করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টক। কিনতে পাঞ্জাব ন্যাশনাল স্টকের ভ্যালু চলে গেল আবার 120-র কাছাকাছি। যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভ্যালু 120-তে চলে গেল, যে আমার আপনার মতো যারা রিটেলার বন্ধুরা রয়েছে তারা 120 আপ হয়ে গেল, 124, 125-এ চলে গেল। তখন আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্টক তারা কিনতে শুরু করলো। এই সময় কিন্তু এফআইআই, ডিআইআই, প্রো যা কেনা হয়ে গেছে তারা থেমে গেছে। এইবার রিটেলার কি করছে, এই প্রাইসটাকে বাড়াতে থাকছে। কারণ 120 ওরা কিন্তু ফার্স্টে 140-তে বিক্রি করেনি, 120-তে এসে বিক্রি করেছে, চলে গেছে প্রাইস 80-তে, তখন কিন্তু কেনেনি। যখন চলে এসছে 120 ক্রস করে 120 তখন কিনেছে। আবার আস্তে 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 প্রাইস চলে গেল সে 144-এ। দেন তখনই আবার যারা এফআইআই, ডিআইই, প্রো আবার সেলিং করা শুরু করে দিল। এবার কি হলো, 144 থেকে আবার নামতে চলে আসছে 120-র কাছাকাছি। দেন 120-তে আবার রিটেলাররা সেল করা শুরু করে দিল। তো অলরেডি সে 124-এ কিনে 120-তে বিক্রি করে 4 টাকা আপনার লস করে বসে রয়েছে, রাইট? এবার আবার তারা বিক্রি করতে থাকছে, ওরা যত বিক্রি করতে থাকছে 124 থেকে 120, 120 থেকে 110, 100, 94, 95, আবার 90-তে চললো। দেন এফআইআই আবার এন্ট্রি করলো। দিস ইজ দ্য সিনারিও অফ দ্য স্টক মার্কেটস, ওকে? এইরকম জিনিস চলতে থাকছে। তো এবার এর সাথে সাথে নিফটি 50, আমি তো একটা এক্সাম্পল দিলাম, নিফটি 50 যে স্টকগুলো এইরকমভাবে ম্যানিপুলেশন করে। ম্যানিপুলেশন বলতে কী হয়, আপনার কাছে হিউজ অ্যামাউন্ট মানি রয়েছে, আপনি বাকি মানিটা যে গেমটা খেলবেন সেই গেমটা দিয়ে অপশান, ফিউচার, সেখানে লোকজনকে অ্যাট্রাক্ট করে তাদেরকে ফাঁসাবেন। তারপর সেখান থেকে আপনি আপনারটা বার করে নেবেন এবং উইথ প্রফিট বার করবেন। তাহলে রিটেলাররা সবসময় লুজার হচ্ছে। তো স্টক মার্কেটের গেম হচ্ছে প্রায় 97% রিটেলারের কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া। কখনো ইনস্টিটিউশন কিন্তু এখানে কোনো ইনস্টিটিউশন এখানে কিন্তু কখনো লস করে না। কিছু এক্সাম্পল আরও দিচ্ছি, এগুলো নলেজ হওয়া খুব ইম্পর্ট্যান্ট। যত বেশি নলেজ হবে তত বেশি প্লে করতে পারবেন, তত বেশি মার্কেটকে বুঝতে পারবেন। আর মার্কেটকে বোঝা খুব ইম্পর্টেন্ট, তা নাহলে এখানে কাজ কী করে করবেন, রাইট?
নেক্সট স্টোরি, মিউচুয়াল ফান্ড। আপনি একটা মিউচুয়াল ফান্ড কিনছেন, এই মোমেন্টে কিনছেন না। এবার মার্কেটের যেই বড় প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন থেকে মার্কেট আপ টু 2-3 মাসের মধ্যে কোথায় যেতে পারে। মিউচুয়াল ফান্ডে দেখুন, আপনি যেই মিউচুয়াল ফান্ড কিনছেন তার একটা ইউনিট অ্যালটমেন্ট আপনাকে আজকের ডেটে আজকের মার্কেটে করে দিচ্ছে। মার্কেট কিন্তু আরও সে 1000 পয়েন্ট নিচে নামবে, ওরা কিন্তু আগে থেকে বুঝে গেল যে হ্যাঁ আমরা মার্কেটকে 1000 পয়েন্ট নিচে নামাবো, রাইট। এইবার ওই সময় ওরা কি করলো, আপনার যাবতীয় যা ইউনিট আপনাকে অ্যালট করে দিল, কিন্তু আপনার পোর্শনের পয়সাটাকে ওরা কিন্তু নিজেদের কাছে রেখে দিল। আপনি অ্যাপসে দেখছেন আপনার ইউনিট অ্যালটমেন্ট হয়ে গেছে এবং সেই রেটে আপনার মার্কেটের প্রাইসের সাথে মুভ করছে অথবা তলার দিকে নামছে। এইবার মার্কেট তলার দিকে নামছে, তখনও কিন্তু আপনার পয়সা দিয়ে অ্যাকচুয়ালি ওরা কিন্তু কিনেনি ইউনিট, বাট আপনাকে শো করছে যে আপনি ইউনিট কিনে ফেলেছেন, ঠিক আছে। 1000 পয়েন্ট তলায় চলে গেল, তাহলে পুরো স্টক সেট আপে যা যা মিউচুয়াল ফান্ডে আপনি করেছেন তার তো একটা যে কটা ফান্ড আছে ফান্ড ভ্যালু থাকে, ফান্ড ভ্যালু তো স্টক প্রাইসের উপর ডিপেন্ড করে। তো স্টক প্রাইস ধরুন আপনার ফান্ড ভ্যালু রয়েছে 21 রুপিস এই মোমেন্টে, যেখানে আপনার 50-60 ধরনের স্টকে ওরা শেয়ার কিনে রেখে দিয়েছে, পোর্টফোলিও বানিয়ে রেখে দিয়েছে। তাদের ফান্ড ভ্যালু ডিপেন্ড করছে ওই সব কটা 50-60খানা যে কটা শেয়ার রয়েছে তার প্রাইসের উপরে। এইবার কী হচ্ছে, প্রাইস যেই উপরের দিকে রয়েছে তখন ইউনিটটা কী হচ্ছে উপরের দিকে চলে যাবে, আবার যখন প্রাইস তলার দিকে যাচ্ছে তখন ইউনিটটা বলছি আপনার মিউচুয়াল ফান্ডের প্রাইসটা তলার দিকে চলে যাবে। 21টা 25 হয়ে গেল সে, তারপর যখন মার্কেট তলার দিকে চলে যাচ্ছে সেটা 20 বা 22তে হচ্ছে। এবার আপনি 25-এর রেসপেক্টে আপনাকে ইউনিট অ্যালটমেন্ট করে দিল এবং তারপরে যখন দেখা যাচ্ছে অরিজিনালি যে আপনার মিউচুয়াল ফান্ডের প্রায় মার্কেট যখন 1000 পয়েন্ট নেমে গেছে, মিউচুয়াল ফান্ড 21 রুপিসটা ওদের 15 রুপিস, এখানে 6 টাকা আপনার কাছে গেন করে নিল, কিছুই করলো না। কিন্তু 21 আপনাকে রুপিসে কিনিয়ে দিয়ে আপনার অ্যাপসের মধ্যে ডাউন হলো। আপনি এখানে আপনার অ্যাপসে দেখছেন আপনার যে মিউচুয়াল ফান্ডটা কেনা রয়েছে সে 21-এ যে ইউনিট অ্যালটমেন্টে রয়েছে তার থেকে 6 টাকা লস। এবার যদি আপনি সে 1000 ইউনিট কিনে রাখেন 21 রুপিস দিয়ে, তাহলে 21,000 টাকার আপনার ব্যাপার রয়েছে, সেটা এখন দেখাচ্ছে কত 15,000, এবং ওই 15,000 পয়সা ওই মুহূর্তে ওরা মার্কেটে কিনছে, তাহলে আপনার থেকে এরা প্রফিট করে দিল 6,000, কিচ্ছু না করে, না মার্কেটে ইনভেস্ট করলো না কিছু করলো, আপনার 21,000 টাকা থেকে 6,000 নিয়ে নিল, রাইট। বুঝে যাচ্ছে তো ব্যাপারটা। দেন আবার মার্কেট আপনার কিন্তু ইউনিট অ্যালটমেন্ট তখন হয়ে গেল। এইবার মার্কেট আবার উপরের দিকে ওঠা শুরু করলো, তো ওখান থেকে আবার এসআইপি নিয়ে আপনার পয়সা নিচে উপরেতে কিন্তু এটা কখনো কেনে না, যা কেনে তলাতে। তো গেম হচ্ছে রিটেলারদেরকে কোনো না কোনোভাবে ফাঁসানো এবং রিটেলারদেরকে নিজেদের মানিতে কনভার্ট করা থ্রু মিউচুয়াল ফান্ড বলুন, মিউচুয়াল ফান্ডে স্টক পারফরমেন্স যাই হোক না কেন, অরিজিনাল পয়সা ওরা কখনোই আপনাকে দেবে না, একদমই না। আজকের থেকে দাঁড়িয়ে 5 বছরের পরে আপনার ধরুন 5 লাখ টাকার পোর্টফোলিও রয়েছে মিউচুয়াল ফান্ডে, সেটা খুব বেশি হলে 10 লাখ টাকা হয়ে গেল, তত আপনি খুব খুশি হচ্ছেন 5 লাখ টাকা 10 লাখ টাকায় কনভার্ট হয়েছে, 5 লাখ প্রফিট। বাট দিস পিপল এরা কিন্তু আপনার এই 5 লাখ টাকা দিয়ে 50 লাখ টাকার বিজনেস করে নিল। কেমন? এইভাবে স্টক মার্কেট চলে। তাহলে কথা বলার মেন বিষয়বস্তু হচ্ছে আপনি এই মার্কেটে কাজটা কীভাবে করবেন। প্রথম কথা হচ্ছে যে সময় সবাই বিক্রি করবেন, যদি আপনি স্টকে কাজ করেন, স্টকের কাজ আলাদা, ফিউচার অপশানের কাজ আলাদা। ধরুন মার্কেট চলে এলো 21,800, 21,800-তে, এবার 21,800 আর ব্রেক করছে না, এটা তো বড় মাপের ইন্ডিকেটার।
21,800 অনেক দিন ধরে বসে রয়েছে, কারণ ওটা কমে গেলে, ব্রেক করে গেলে আপনার তলায় চলে যাবে। তখন কিন্তু কারা স্টক কিনছে? এফআইআইরা, জিআইআইরা, প্রোরা। আর কারা চুপচাপ বসে রয়েছে? রিটেলাররা, ভয়েতে বসে রয়েছে। তো আপনার ফিয়ার হচ্ছে এখানে কমেই দেওয়া উচিত। আপনার যদি 5 লাখ টাকার পোর্টফোলিও রেডি করতে পারেন, তাহলে আপনার এখানে 2.5 লাখ টাকা এখানে ইনভেস্ট করে দিন। 21,800 যখন ব্রেক করছে, না করছে 21,800 যদি করে দিতেন সাপোজ, তারপরে মানে আমি জাস্ট নিফটি 50 স্টকের কথা বলছি, এখনও ফিউচার অপশানের প্রসঙ্গই আসেনি এখানে। জাস্ট আপনি মার্চ সিরিজের গেম নিয়ে কথা বলছি। মার্চ সিরিজের যে গেমটা হয়েছে 21,800-এ আপনি এসে, মার্কেটও থেমে গেল, আপনিও দেখছেন এখানে মার্কেট এখানে এরকমভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছে। তো 21,800-এ আপনি 2.5 লাখ টাকা লাগিয়ে দিলেন 5 লাখের মধ্যে। 22,000 ক্রস করার পরে আরও 5 লাখ টাকা লাগিয়ে, আরও 2.5 লাখ টাকা লাগিয়ে দিলেন, এবং আপনি জাস্ট 15 ডেজের মধ্যে মার্কেট চলে গেল 23,800, অলমোস্ট 2,000 পয়েন্ট আপ। ধরুন 200 পয়েন্ট আমি ছেড়ে দিলাম, মার্চ এক্সপায়ারির কথা বলছি, এক্সপায়ারি তো হয়ে গেল 21,600-এর কাছাকাছি, 1,600 আপ। অ্যান্ড আপনি যদি ক্যালকুলেট করতে পারেন যে আপনার ওই 5 লাখ টাকা জাস্ট 15 ডেজের মধ্যে, জাস্ট আপনার স্টকের কোনো ফিউচার অপশানের নেই, ওই 5 লাখ টাকাটা কনভার্ট হয়ে গেছে মিনিমাম 6.5 লাখে, জাস্ট 15 ডেজের গেম দেয়। তাহলে আপনার প্রফিট কত হয়ে গেল? 5 লাখের উপরে 1.5 লাখ টাকা, 1.5 লাখ। স্টকে খেলছেন তো, এটা তো অপশান না। তাহলে এই যে 1.5 লাখ যেটা আপনার কাছে চলে এলো, তাহলে আপনি যদি মিউচুয়াল ফান্ডে 5 লাখ টাকা ইনভেস্ট করতেন, এটা আসতে টাইম লাগতো 7.5 লাখ টাকা বা 10 লাখ টাকা হতে সময় লাগছে 5 ইয়ার্সে। আর আপনি 15 ডেজের মধ্যে 5 লাখ টাকায় 6.5 লাখ টাকার কনভার্ট করে ফেললেন। সো উপায় কী আছে? মার্কেট পুরো লেভেলে কাজ করে, তো আপনাকে লেভেল চিনতে হবে, লেভেল বুঝতে হবে কোন লেভেলে আপনি স্টকে খেলছেন। আমি আগে ফিউচার অপশানের কথাই বলছি না, ফিউচার অপশান তো অনেক রিস্কি গেম, আমি জাস্ট স্টকের কথা বলছি। এরপরে আমি ফিউচার অপশানে আসছি। লেভেলটা বোঝা গেল, ভিডিও দেখুন, লেভেল বলে দেবো, লেভেলটা বোঝার চেষ্টা করতে হবে। এই লেভেল ব্রেক করলে, এই লেভেল ব্রেক করলে এটা হয়ে গেল। যখন লেভেলের পর লেভেল ব্রেক করবে, ওই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট লেভেল যখন ব্রেক করছে, তখন সেই সময় স্টক বিক্রি করে দিতে হবে, ওয়েট করতে হবে কারেক্ট এন্ট্রি পয়েন্টের জন্য। শেয়ার মার্কেটে উইনার হতে গেলে ওয়ান থিং যেটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পেশেন্সি। সেকেন্ড থিং হচ্ছে যেটা নিয়ে আসতে হবে ডিসিপ্লিন। এই দুটো পয়েন্টকে যদি বারবার করে নিজের ক্যারেক্টারের সাথে কম্বাইন করতে থাকেন, দেন পেশেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, এই দুটো জিনিসকে মাথায় রাখার পর, আর একটা 3 নম্বর ব্যাপার হচ্ছে নিউজ গেন, নলেজ ক্যালকুলেট করা, এগিয়ে যাওয়া। এই 3টে জিনিসকে নিয়ে কম্বিনেশান যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, দেন 97% লুজার, 3% উইনার। ওই 3%-এর মধ্যে আপনার নাম চলে আসবে। রিটেলাররা লস করবেই, মার্কেট এমনভাবে আপনাকে দেখাবে, শো করবে, আপনি ওর ফাঁদে পা দিতে বাধ্য হবেন। তো মার্কেট থেকে ইমোশানকে দূরে রাখতে হবে। হঠাৎ করে দেখছেন 5,000 টাকা প্রফিট হচ্ছে, তাড়াহুড়ো করে সেল করে দিলাম। আর হঠাৎ করে দেখছেন 2,000 টাকা লস হচ্ছে, তাড়াহুড়ো করে বিক্রি করলাম না, বাড়বে করে ওয়েট করে গেলাম। এই 2,000 টাকার লসটা 20,000-এ কখন বেরিয়ে যাবে, আর 5,000 টাকার লাভটা 50,000 টাকা কখন লাভে কনভার্ট হবে, এটা তো জাস্ট টাইমের খেলা। লাভ সব সময়ের জন্য ম্যাক্সিমাইজ করতে হবে। 5,000 লাভ নিলে চলবে না। 5,000 লাভ নিতে গেলে 50,000 লাভ নিতে হবে। 2,000 লস হচ্ছে বলে লস নেবার ক্যাপাসিটি রাখতে হবে, যে আমি 2,000-এর বেশি লস করবো না, ঠিক আছে? এই 2,000 লস নেওয়ার যে ক্ষমতাটা
যদি আমি লস মানে মনে করি যে মার্কেট কোনো না কোনো সময় উঠবে, তাহলে দেখবেন 2000 উঠতে 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 কত বছর চলে গেছে, যে আপনার ওই 2000-এ নেমে গেল 20,000-এ, তারপর 20,000 থেকে 18,000 হলে আপনি সেল করেছিলেন, আলটিমেটলি লস হয়ে গেল আপনার 2,000 রুপিস। সিস্টেম খুব ক্লিয়ার, এবং ধরে নিতে হবে যেখানে রিটেলাররা লুজ করে এবং এখানে ফাঁদ পাতা রয়েছে প্রত্যেকটা পয়েন্টে, আর আপনি সেই ফাঁদে পা দেবেন না, রাইট? পা যদি দেন তাহলে ট্রেডার জীবনে হতে পারবেন না। ফাঁদে যদি পা দেন তাহলে ট্রেডার কোনো মতে হবে না। সাডেনলি কল প্রাইস বাড়ছে, পুট প্রাইস কমছে, মার্কেট ফিক্সড হয়ে রয়েছে, আপনি কল প্রাইসের মধ্যে পয়সা লাগিয়ে দিলেন, আরে মার্কেট তো উঠতে দিন, বাড়ুক না কল প্রাইস, আমার ইম্পর্টেন্ট লেভেলের কাছে আমি বিজনেস করব, রাইট? যাই হোক, এ তো হলো মার্চ মাসের পুরো স্টকের স্টোরিটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট, বুঝিয়েও দিলাম ভালো করে, মাথায় রাখবেন, বারবার করে ভিডিওটা দেখুন, স্টোরি বোঝার চেষ্টা করুন, সামনের দিকে এগিয়ে যান। স্টক মার্কেট রিলেটেড স্টকে, নট ফিউচার অপশান। এবার আসছি ফিউচার অপশান। চলুন ফিউচার অপশানের কথা বলি। যে দেখুন, ফিউচার অপশানে 100 পয়েন্ট যদি আমি অপশানে গেন করি, অ্যাকর্ডিং টু মি প্রফিট নিয়ে বেরিয়ে চলে আসবো। 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট আপনার 365 দিনের মধ্যে, ধরুন আমি মনে করি মার্কেট ওপেন থাকছে ধরুন 200 ডেজ, তো 150 ডেজ আপনি পাবেন যেখানে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট রেগুলার হয় এবং ইম্পর্টেন্ট লেভেলের কাছে হয়। ওকে, আমার এই ভিডিও দেখা কেন ইম্পর্টেন্ট হয়ে পড়ে, তার কারণ হচ্ছে লেভেল বোঝার মতো ক্ষমতা খুব কম রিটেলারের আছে। কোন লেভেলে আপনি ট্রেড করবেন সেটা বোঝার মতো ক্ষমতা, স্ট্যাটিস্টিক্স, গ্রাফিক্যাল অ্যানালিসিস, এর পিছনের ম্যাথমেটিক্স, যদি আপনি কোনো একটা নিউজের পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, যেমন মানে ট্রাম্প আপনার বলে যাচ্ছে আমি ট্যারিফ বাড়াবো, মার্কেটে তা সত্ত্বেও উপরের দিকে উঠছে। তো কেন উঠছে, কী কারণে উঠছে? সিম্পলি মার্চ মাসের এক্সপায়ারিতে প্রত্যেকটা যারা রিটেল ইনভেস্টারদেরকে ফাঁসাবার জন্য উঠছে স্টকে। ফিউচার অপশানে তো আপনি ইন্টারডে প্লেয়ার হলে লাভ লস কিছুটা হলে নিয়ে চলে যাবেন, কিন্তু স্টকে ফাঁসিয়ে দিল। কেন ফাঁসিয়ে দিল কথাটা বলছি। ট্যারিফ তো লাগবে, সামনের সপ্তাহতেই লাগবে। এইবার ট্যারিফ লাগালে তার একটা ইম্প্যাক্টও পড়বে ইকোনমিক্সের উপরে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বোথ ইউএসএতে বেড়ে যাবে, ইন্ডিয়াতেও বেড়ে যাবে, ইউএসএর মার্কেটও পড়বে, ইন্ডিয়ার মার্কেটও পড়বে, রাইট? সামনের মঙ্গলবার থেকেই দেখুন না তাণ্ডব শুরু হয়ে যাবে। বেশ কিছু ইম্পর্টেন্ট লেভেল মঙ্গলবারের জন্য বলে দিই, সেটা হলো 23,500 কাছে ক্লোজিংয়ে আসছে, খুব সম্ভবত 23,350 কাছাকাছি ওপেন হবে, মানে 150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হবে আপনার টিউসডে, সামনের মঙ্গলবারের যে মার্কেটটাতে হবে ওপেন হবে, হওয়া উচিত, নিচেও হতে পারে, মিনিমাম 150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়া উচিত। যদি না হয় খুব ভালো কথা, শর্ট করবো তো, 23,500 আসুক, শর্ট করে দেবো, তাই না? বাট 23,350 যদি গ্যাপ ডাউন হয়, ওইখানে ওপেন হয়, আপনি কি করবেন? চুপটি করে বসে থাকবেন, কিচ্ছু করবেন না, ঠিক আছে? 23,350 যদি ওপেন হয়, চার্ট দেখবেন, কোনো মতে কল বাই করার তো চিন্তা করবেন না, ঠিক আছে? ট্রেড করবো না তাও ভালো, কল বাই করবো না,
ট্যারিফ ওয়ার আসছে, পাশে এইরকম কথাবার্তা আসছে, তারপরে আমি যদি কল বাই করি তাহলে আমার থেকে বড় মাপের মূর্খ কেউ নেই। মার্কেট 200 পয়েন্ট আপ হোক তাও কল বাই করবো না। কেন করব না? ধরুন আপনি 23,500-তে মার্কেট ওপেন হচ্ছে, পজিটিভ রয়েছে, কিচ্ছু হচ্ছে না, আপনি কল বাই করলেন, 23,600-তে চলে গেলেন, আপনি স্টপ লস দিলেন। স্টপ লস দিলে 23,500-তে দিয়ে ধরুন 30 পয়েন্ট একটা স্টপ লস দিলেন। স্টপ লস দেওয়ার পরে আপনার গেন হচ্ছে, মনে হচ্ছে গেন হচ্ছে, 500টা যদি 600-তে যায় তাহলে আপনার খুব বেশি হলে 30 পয়েন্টের এগেনস্টে 50 পয়েন্ট গেন হচ্ছে, 30 পয়েন্ট স্টপ লস এসেছে। আপনি দেখছেন 23,600 বেরোচ্ছে না, সাডেনলি একটা ক্যান্ডেলে 1 মিনিট একটা ক্যান্ডেলে 200 পয়েন্ট ব্রেকডাউন দিয়ে দিল। এত ফাস্ট হতে পারে আপনার যে স্টপ লস আছে সেটা যে মার্কেটে প্লেসড করবে, আপনি যে ট্রেডটা থেকে বেরিয়ে আসতে পারবেন তা নাও হতে পারে। মার্কেট এটাও হতে পারে, ট্রেন্ডের এগেনস্টে গেলে, সিচুয়েশনের এগেনস্টে গেলে। কেমন? তাই কল বাই একদমই নয়, কারণ সেই কল থেকে বেরোবার মতো আপনার যে বেরোতে পারবেন সেরকম পজিশন নাও হতে পারে। এবার যখন আমি বলি 30 পয়েন্টের এগেনস্টে আমি 30 পয়েন্ট নিয়ে হ্যাপি থাকবো, তাহলে আমি কল বাই করবো। 1:1 রেশিও কেন নিতে যাব, তাই না? অন্য দিন ট্রেড করবো। যাই হোক, 23,500 কাছাকাছি যেই এলো আমি ওখানে পুট বাই করে দেবো, কিচ্ছু দেখবো না, পুট বাই করে নেবো, স্টপ লসও দেবো না। 23,600-তে যেতে পারে, 30 পয়েন্টের স্টপ লস ও রিট্রেসমেন্ট করবে, কী হবে? এক্সপায়ারির জন্য ওয়েট করতে হবে। এই ধরুন এখানে আমি 23,500 যে পুটটার সাপোজ 80 টাকা দাম নেবে, আমি মনে করবো এটা আমার 80 পয়েন্টেরই স্টপ লস, গেলে আমার এক লট নেবো, 75 ইন্টু 80 কত হবে? 5,600 সামথিং হবে, তাই না? তো আমি এটার উপরেই গেম খেলবো এবং গেমটা আমার আপ টু এক্সপায়ারি অবধি থাকবে। আসলে কত হতে পারে? 23,500 পুট যদি আমি নিই, আর যদি মার্কেট নেগেটিভ ট্রেন্ডে চলে যায় তাহলে 23,500 পুট আপনাকে আপ টু 23,000 ব্রেকের পরে 22,800 পর্যন্ত চলে যাবে। আপনার 4 দিনে যদি ব্রেক করে, তো নাও করতে পারে, ঠিক আছে, কিন্তু ট্যারিফ ওয়ার, নিউজ, আরবিআই এর পলিসি, লট অফ ইভেন্টস, লট অফ নেগেটিভিটি। কেমন? তো মার্কেট তো নিউজ হচ্ছে মার্কেটের খাবার। একটা নিউজের পর থেকে মার্কেটকে সাডেন ফেলে দেওয়া, একটা নিউজের পর থেকে মার্কেটকে হাফ করে উঠে দেওয়া, এই খাবারগুলো তো মার্কেট হজম করে। তো বলে দিলাম কি করবেন। যদি বলেন যে উইক হার্টেড 5,600 টাকা কেন মার্কেটকে দেবো যদি আমার স্টপ লস টিকার হবে না, আমি তো স্টপ লস দেবোই না, তাই না? আমি 500 পয়েন্টের ওয়েট করব, আমি জানি 100 পয়েন্ট আমি মিনিমাম পাবো, 80টা থেকে 180 আমার মিনিমাম হবে। এই 23,500 কাছে মার্কেট আসে, দেন রিট্রেসমেন্ট করে তলার দিকে যায়, তো নেক্সট কারবার হতে পারে 23,500 থেকে উপরে 23,600-তে চলে গেল, ট্রেড নেই, কোনো ট্রেড করবো না। 23,600 থেকে আবার গ্যাপ করতে করতে আবার 23,500 ব্রেক করলে আবার ট্রেড আছে, ক্লিয়ার? আর যদি মনে হয় রেঞ্জ বাউন্ড 23,600 আর 23,500-র মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আপনি সাডেনলি পুট নিয়ে ফেলেছেন, কী করবেন চিন্তা করতে পারছেন না, তাহলে সেটা আপনার ব্যাড লাক। পুরো ক্লিয়ার করে দিলাম জিনিসটাকে। যদি মার্কেট 23,500 থেকে 23,600-র মধ্যে ঘুরে বেড়ায় তাহলে দেখবেন স্পাইক খুব কম হবে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট এইভাবে বাড়তে থাকবে, আবার এরকমভাবে কমতে থাকবে, রাইট? তো জিনিসপত্রগুলোকে দেখা, বোঝা এবং সেগুলো অ্যানালিসিস করা সবই খুব ইম্পর্টেন্ট জিনিস।
তবে মার্কেটে পয়সা আছে আপনার কাছে। আদারওয়াইজ সবাই যেরকম দিয়ে যাচ্ছে আপনিও দিয়ে যাবেন, রাইট? যাই হোক, পুরো মার্চ মাসের স্টক অ্যানালিসিস করে দিলাম, কি হয়েছে সেটাকে বলে দিলাম, কিভাবে ট্রেড করতে হবে স্টকে সেটাকে বলে দিলাম, এবং সামনের মঙ্গলবার কি করবেন সেটাও বলে দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।